নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সময় নিউজ 24x7। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন জুড়ে রাশিয়ার মুহুর্মুহু হামলা, নিহত 12 জন। নেতানিয়াহুর প্রতি জিম্মিদের স্বজনদের ক্ষোভ, আপনি ঘুমাতে পারছেন কিভাবে? গাজায় অপ্রতুল ত্রাণ সহায়তা, খাবারের জন্য হাহাকার, লুটপাট। গাজায় বর্বরতা নিয়ে দ্বিচারিতা, মালয়েশিয়ার নিন্দা। গাজায় চিকিৎসক মায়ের 9 শিশু সন্তান নিহত, কি ঘটেছিল? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। ইউক্রেন জুড়ে রাশিয়ার মুহুর্মুহু হামলা, নিহত 12 জন। ইউক্রেন জুড়ে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক ডজন। আঞ্চলিক কর্মকর্তা ও জরুরি পরিষেবার বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে বিবিসি। ইউক্রেন রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরের হামলায় 70 বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া কিয়েভের পশ্চিমে ঝিতমিরে নিহত হয়েছেন 3 জন শিশু। এক বিবৃতিতে খামেলিন তোস্কির আঞ্চলিক প্রধান সেরোহি তিউরিন বলেছেন যে রাশিয়ান হামলায় 4 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। তিনি জানান, রুশ হামলায় 6টি প্রাইভেট হাউস ধ্বংস হয়েছে এবং অন্তত 20টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের আঞ্চলিক প্রধান মিকোলা কালাসনিক নিশ্চিত করেছেন যে অঞ্চলটিতে রুশ হামলায় 3 জন নিহত এবং 10 জন আহত হয়েছে। রাশিয়ার হামলায় কয়েকটি বাড়িতে যে আগুন লেগেছে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভ রুশ হামলায় 11 জন আহত হয়েছে। সেই সঙ্গে একাধিক বাড়িতে আগুন লেগেছে এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার 8 অঞ্চল টার্গেট করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর স্থানীয় সময় 24 মে রাত 8টা হতে 25 মে রাত 12টা পর্যন্ত আকাশ প্রতিরক্ষা ইউনিট ইউক্রেনের 95টি ড্রোন প্রতিবহ বা ধ্বংস করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রাজধানীর দিকে আসা 12টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। নেতানিয়াহুর প্রতি জিম্মিদের স্বজনদের ক্ষোভ, আপনি ঘুমাতে পারছেন কিভাবে? এমনটি প্রশ্ন করলেন। গাজায় আটক থাকা জিম্মিদের মুক্তির বিষয়টি উপেক্ষিত হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ক্ষোভ আরও প্রবল হয়ে উঠেছে। জিম্মিদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, যুদ্ধকেই অগ্রাধিকার দিচ্ছে নেতানিয়াহু সরকার, ফলে তাদের প্রিয়জনদের মুক্তি চরম অনিশ্চয়তায় পড়েছে। শনিবার তেল আবিব, কিরিয়াত গাদ, জেরুজালেম ও শার হানেগেভ জংশনে বিক্ষোভে নেমে আসে হাজারো মানুষ। হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের ব্যানারে আয়োজিত এসব বিক্ষোভে সরকারের নীতির তীব্র সমালোচনা করা হয়। ফোরামের এক বিবৃতিতে বলা হয়, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন তারা অবিলম্বে আলোচনা শুরু করে এবং একটি চুক্তি না হওয়া পর্যন্ত তা চালিয়ে যায়। আমরা আমাদের প্রিয়জনদের জীবিত ফিরে পেতে চাই। বিক্ষোভে অংশ নিয়ে গাজায় জিম্মি হওয়া মতান জাঙ্গাউকারের মা আইনাফ জাঙ্গাউকার বলেন, বলুন তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিভাবে রাতে ঘুমাতে পারেন? 58 জন জিম্মিকে অবহেলায় ফেলে রেখেছেন, এটা জেনেও কিভাবে আয়নায় নিজেকে দেখেন? তিনি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, আপনার বিবেক কি একবারও প্রশ্ন তোলে না? সমাবেশে অংশ নেওয়া অনেকেই হাতে ব্যানার নিয়ে এসেছিলেন যেখানে লেখা ছিল, এই যুদ্ধ জিম্মিদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এই ক্ষোভের পেছনে আরেকটি কারণ হলো, নেতানিয়াহু সম্প্রতি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এর প্রধান হিসেবে মেজর জেনারেল ডেভিড জিনিকে মনোনীত করেছে। চ্যানেল 12 এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ডেভিড জিনি জিম্মি মুক্তির চুক্তির বিরোধিতা করে বলেছেন, এই যুদ্ধ চিরস্থায়ী এবং জিম্মি বিনিময় সংক্রান্ত চুক্তির আমি বিরোধী। ফোরাম এ বক্তব্যকে গভীর উদ্বেগজনক ও নিন্দনীয় বলে আখ্যায়িত করেছে। তাদের ভাষায়, একজন এমন ব্যক্তি যিনি জিম্মিদের ভাগ্য নির্ধারণ করবেন। যদি যুদ্ধকেই প্রাধান্য দেন তবে তা গোটা জাতির সঙ্গে অন্যায় ও অপরাধের শামিল। জর্ডানের রাজধানী আম্মান থেকে আল জাজিরা প্রতিবেদকে হামলা সালাহুদ জানান, নেতানিয়াহু নিযুক্ত নতুন গোয়েন্দা প্রধান গাজায় সামরিক চাপ আরও বাড়াতে চান এবং এই মনোভাবের কারণেই তাকে বেছে নেওয়া হয়েছে। সালাহুদ আরও বলেন, ইসরায়েলের ওপর আন্তর্জাতিক মহল থেকে চাপ আসছে যেন গাজা যুদ্ধ বন্ধ করে ও অবরোধ তুলে নেয়। তবে এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ডাকা ব্রিগেডগুলো গাজার ভেতরে অভিযান চালাচ্ছে। জিম্মিদের পরিবারের আশঙ্কা, এই হামলা অব্যাহত থাকলে যারা এখনো জীবিত তারাও মারা যাবেন। অথচ নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার, যা ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ডানপন্থী হিসেবে বিবেচিত, যুদ্ধবিরতি চেয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে বেশি আগ্রহী। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন করে সমালোচনার ঝড় ওঠে যখন তিনি বিদায়ী শিন
বেদ প্রধান রোনেন বারকে সরিয়ে দিয়ে নতুন প্রধান হিসেবে জিনিকে নিযুক্ত করেন। যদিও ইসরায়েলের সর্বোচ্চ আদালত রোনেন বারকে বরখাস্তের সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দিয়েছিল। আদালত জানিয়েছিল দুর্নীতির মামলায় জড়িত থাকার কারণে নেতানিয়াহুর এই পদক্ষেপে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে। তবু আদালতের রায় উপেক্ষা করে নেতানিয়াহু জিনিকেই শিন বেতের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেন। এর জবাবে অ্যাটর্নি জেনারেল সতর্ক করে বলেন, প্রধানমন্ত্রী আইনগত পরামর্শ উপেক্ষা করে গোটা নিয়োগ প্রক্রিয়াকেই কলুষিত করেছেন। এই বিতর্কের মাঝেই জিম্মিদের পরিবারের আহ্বান যুদ্ধ নয়, মানবিকতার পথে ফিরে আসুক নেতানিয়াহু সরকার। গাজায় অপ্রতুল ত্রাণ সহায়তা, খাবারের জন্য হাহাকার, লুটপাট। জাতিসংঘ জানিয়েছে গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট মোকাবেলায় আরও খাদ্য সহায়তা প্রয়োজন, কারণ সহায়তা বহনকারী ট্রাকগুলো লুটপাটের শিকার হওয়ায় খাদ্য বিতরণ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এর মধ্যেই গাজায় সাহায্যবাহী ট্রাকগুলো লুটের হাত থেকে রক্ষাকারীদের উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 6 ফিলিস্তিনি নিহত হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি জানায়, মানুষের মধ্যে ক্ষুধা, হতাশা ও নিরাপত্তাহীনতা এতটাই বেড়েছে যে কিছু সাহায্যবাহী ট্রাক পথে লুটপাট হয়ে যাচ্ছে। তারা সতর্ক করেছে, যদি অবিলম্বে নিরাপদ ও টেকসই সহায়তা প্রবাহ নিশ্চিত না করা যায় তাহলে সংকট আরো ভয়াবহ রূপ নিতে পারে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা UNRWA প্রধান ফিলিপ লাজারিনি বলেন, গাজায় যা চলছে তা একটি মানবিক বিপর্যয়। এখন যে পরিমাণ সহায়তা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় নগণ্য, খাড়ের গাদায় সূচ খোঁজার মতো। তিনি আরো বলেন, সহায়তা ঠিকমতো পৌঁছাচ্ছে না, কোনোটা রাস্তায় লুট হচ্ছে, আবার কোনোটা নিরাপত্তাহীনতার কারণে আটকে আছে। গত 2 মার্চ থেকে আরোপিত পূর্ণ অবরোধের পর এই সপ্তাহে প্রথমবারের মতো খাদ্য ও মানবিক সহায়তা বহনকারী ট্রাক গাজায় প্রবেশ করতে দেয় ইসরায়েল। তাদের দাবি, সোমবার থেকে 30টিরও বেশি সহায়তাবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। এদিকে গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র রপ্তানি বন্ধের দাবিতে লন্ডনের 10 ডাউনিং স্ট্রিটের বাইরে শুক্রবার স্থানীয় সময় বিকেলে হাজার হাজার বিক্ষোভকারী সমাবেত হন। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন আয়োজিত এই বিক্ষোভ থেকে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানানো হয় এবং ফিলিস্তিনিদের দুর্ভোগে যুক্তরাজ্য জড়িত থাকার অভিযোগ করা হয়। গাজায় বর্বরতা নিয়ে দ্বিচারিতা, মালয়েশিয়ার নিন্দা। গাজায় চলমান বর্বরতার নিন্দা জানিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। রোববার তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের প্রতি আন্তর্জাতিক উদাসীনতা ও দ্বিচারিতারই প্রতিফলন এটি। মোহাম্মদ হাসান আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, এগুলো আন্তর্জাতিক আইনের পবিত্রতা লঙ্ঘনের প্রত্যক্ষ ফল। সোমবার কুয়ালালামপুরে শুরু হতে যাওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনের প্রাক্কালে মোহাম্মদ হাসানে বক্তব্য দেন। এমন সময় তার এই মন্তব্য এলো যখন ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজায় চলতি মাসে আরো তীব্র অভিযান শুরু করেছে। 2 মার্চ আরোপিত পূর্ণ অবরোধ কিছুটা শিথিল করলেও অঞ্চলটিতে মানবিক সহায়তা প্রবেশের আহ্বানে পাশাপাশি আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। মোহাম্মদ হাসান বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত বর্বরতা আন্তর্জাতিক উদাসীনতা ও দ্বিচারিতার প্রতিফলন। তিনি বলেন, আসিয়ান চুপ থাকতে পারে না। উল্লেখ্য, মালয়েশিয়া বর্তমানে আসিয়ানের সভাপতির দায়িত্ব পালন করছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আসিয়ানের 10 সদস্য রাষ্ট্রই ফিলিস্তিনিদের অধিকারের প্রতি তাদের দীর্ঘদিনের সমর্থন পুনর্ব্যক্ত করে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং দেশটির অনেক নাগরিক ফিলিস্তিনিদের সমর্থন করে। 2023 সালে অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে কুয়ালালামপুর গাজায় ফিলিস্তিনিদের জন্য $1 কোটি বেশি অর্থ সহায়তা ও মানবিক ত্রাণ পাঠিয়েছে। গাজায় চিকিৎসক মায়ের 9 শিশু সন্তান নিহত, কি ঘটেছিল? ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় একজন নারী চিকিৎসকের 10 শিশু সন্তানের মধ্যে 9 জনই মারা গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই চিকিৎসক খান ইউনিসের নাসের হাসপাতালে কাজ করতেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডক্টর আলাল নাজ্জারের স্বামী ও তাদের এক সন্তান আহত অবস্থায় বেঁচে গেছে। ওই হাসপাতালের চিকিৎসক ব্রিটিশ সার্জন গ্রায়েমে গ্রুম বিবিসিকে বলেছেন, এটি অসহনীয় নিষ্ঠুরতা। বহু বছর ধরে শিশুদের জন্য কাজ করা একজন চিকিৎসক তার প্রায় সব সন্তান হারিয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা শুক্রবার খান ইউনিসের সন্দেহভাজন কিছু জায়গায় বিমান হামলা চালিয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে ধ্বংসস্তূপ থেকে পোড়া দেহ উদ্ধার করা হচ্ছে। বিবিসি ছবিটির সত্যতা যাচাই করেছে। IDF বলেছে, খান ইউনিস একটি বিপজ্জনক যুদ্ধ এলাকা। অভিযান শুরুর আগে ওই এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা। শনিবার এক বিবৃতিতে IDF বলেছে, গাজায় 100-রও বেশি টার্গেটে তারা হামলা করেছে। এতে 74 জন নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে। মন্ত্রণালয়ের ডিরেক্টর মুনির আল বোরস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে জানিয়েছেন, আল নাজ্জারের স্বামী তাকে কর্মস্থলে নামিয়ে বাসায় ফেরার পরপরই হামলাটি হয়। তাদের সবচেয়ে বড় সন্তানের বয়স ছিল 12 বছর। শিশুদের বাবা নিজেও একজন চিকিৎসক, যিনি মারাত্মক আহত হয়েছেন বলে জানিয়েছেন গ্রুপ। তিনি বলেন, শিশুদের বাবার কোনো রাজনৈতিক বা সামরিক যোগসূত্র তো নয়, এমনকি তিনি সামাজিক মাধ্যমেও খুব একটা পরিচিত নন। গ্রুম বলেন, ওই দম্পতি যে সন্তানটি বেঁচে আছে তার বয়স 11। তার বাঁ হাত প্রায় ঝুলেছিল।
তিনি বিবিসিকে বলেছিলেন, যেহেতু তার বাবা মা দুজনেই চিকিৎসক, সে কারণে হয়তো গাজার সুবিধা পাওয়াদের মধ্যে সে একজন, কিন্তু অপারেশনের টেবিলে সে নিজেকে 11 বছরের চেয়েও ছোট ভাবছিল। আমাদের ছোট ছেলেটি হয়তো বাঁচবে, কিন্তু তার বাবার অবস্থা আমরা জানি না, বলেছিলেন তিনি। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মোহাম্মদ বাসাল শুক্রবার টেলিগ্রামে জানিয়েছেন, হামলার পর আল নাজ্জাজের বাসা থেকে তারা 8টি মৃতদেহ ও আহত কয়েকজনকে উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে হাসপাতাল থেকে 8 শিশুর মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। 2 ঘন্টা পর জানানো হয় যে মোট 9টি শিশু মারা গেছে সেখানে। আরেকজন চিকিৎসক ইউসেফ আবু আল রিস জানিয়েছেন, আল নাজ্জাজের পরিবারের পাশে দাঁড়াতে তিনি অপারেশন রুমে এসেছিলেন। তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। বার্তা সংস্থা এফএপিকে তিনি বলেছেন, যথেষ্ট হয়েছে, আমাদের দয়া করুন। আমরা সব দেশ, আন্তর্জাতিক সম্প্রদায়, জনগণ, হামাস এবং অন্য সবাইকে অনুরোধ করছি, আমাদের ক্ষমা করুন। ঘরবাড়ি হারিয়ে ক্ষুধায় আমরা বিপর্যস্ত। শুক্রবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, গাজা যুদ্ধ সবচেয়ে নিষ্ঠুর অধ্যায়ে আছে এখন। ত্রাণ কার্যক্রমের ওপর ইসরায়েলের অবরোধের নিন্দা করেছেন তিনি। ইসরায়েল চলতি সপ্তাহে অবরোধ কিছুটা তুলে নিয়েছে। দেশটির একটি সামরিক সংস্থা বলেছে, শুক্রবার 83টি ট্রাকে করে খাবার ও ঔষধ সহ জরুরি পণ্য গাজায় গেছে। জাতিসংঘ বারবার বলেছে, যে পরিমাণে ত্রাণ যাচ্ছে তা ওই ভূখণ্ডের 21 লাখ মানুষের প্রয়োজনের তুলনায় কিছুই নয়। তাদের মধ্যে প্রতিদিন 5 থেকে 600 ট্রাকের ত্রাণ নিয়ে যাওয়া দরকার। অল্প পরিমাণ খাদ্যের কারণে গাজায় নৈরাজ্যময় পরিস্থিতি দেখা যাচ্ছে। ত্রাণ বহরে সশস্ত্র হামলা হচ্ছে এবং রুটির জন্য দোকানে হামলে পড়ছে মানুষ। জাতিসংঘ চলতি মাসেই একটি দুর্ভিক্ষের ঝুঁকির কথা জানিয়েছে। সেখানকার অনেক মানুষ বিবিসিকে বলেছে, তাদের খাবার নেই এবং ক্ষুধাক্রান্ত অপুষ্ট মায়েরা তাদের শিশু সন্তানদের মাতৃদুগ্ধ পান করাতে পারছে না। পানির সংকট তীব্রতর হয়েছে। আবার অভিযান অব্যাহত থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও বাড়ছে। ইসরায়েলের দাবি হলো, হামাসের উপর চাপ বাড়াতে তারা এমন হামলা করছে। এছাড়া হামাস মানবিক সহায়তা চুরি করেছে এমন অভিযোগও করেছে ইসরায়েল।